বিএনপি খুব সুন্দরভাবে সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক আমাদের এলাকায় রয়েছে। বিএনপি আজ পর্যন্ত অন্য কোনো প্রার্থীর উপরে হামলা করে নাই, ঝামেলা করে নাই, কারো ফেস্টুন ছিঁড়ে নাই, এমনকি জামাতও করে নাই, আমাদের নেতাকর্মীরাও করে নাই। তার মানে আমাদের এলাকায় সত্যিকার অর্থে রাজনীতির যে একটা সহাবস্থান এবং প্রতিহিংসামূলক রাজনীতি, এটার উদাহরণ আমি মনে করি এখন পর্যন্ত ঠাকুরগাঁও 2। ধন্যবাদ। একটা প্রশ্ন, কালবেলাতে একটা নিউজ আপনার হয়েছে, সেখানে আপনি আপনার অতীতে কি করেছেন, ভবিষ্যতে কি করবেন, এটা বক্তব্য সেখানে আমি কালবেলাতে দেখেছি। কিন্তু সেখানে এই কথাটিকে আপনি ভুলে বশত বলেননি যে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি এলাকা গঠন করবেন। এই বক্তব্যটা আমি কালবেলাতে পড়ে দেখিনি। আসলে আপনার কি বক্তব্য ছিল, তারা ছাপায়নি নাকি? বলতে পারেন। বলেছি তো, আমি তো সবসময় বলি, এখনো বলি যে আমি একটি দুর্নীতিমুক্ত, ঘুষমুক্ত, চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত এলাকা গড়তে চাই। যারা এইসব কর্মকাণ্ডের সাথে জড়িত, আমরা ভবিষ্যতে তাদেরকে কোনো ধরনের আশ্রয় প্রশ্রয় আমাদের এই এলাকায় আমরা দেব না, এবং এই জায়গায় আমরা কমিটেড। সুতরাং এখানে সবগুলো দল, সবগুলো নেতা আমি মনে করি আমার এই বক্তব্যের সাথে একমত। গণমাধ্যমে সে কথাটা উঠে আসে অনেক সময়, গণমাধ্যম ধরেন যে কোট করে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। একটু যেতে শরীফুজ্জামান শরীফ, একটু ভিন্ন আঙ্গিকে যেতে চাই, ভিন্ন আলোচনায়। আপনি নিশ্চয়ই জানেন মানিকগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগ গ্রেফতার বাউল শিল্পী আবুল সরকারের ভক্তরা হামলার শিকার হয়েছেন এবং তারা অবিলম্বে বাউলের মুক্তি ও হামলায় জড়িতের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে তৌহিদি জনতার ব্যানারে আবুল সরকারের সমর্থকদের উপর হামলা করেছে। দেখেছি আমরা, পুকুরে ঝাঁপ দিয়েছেন, সেখানে পাথর নিক্ষেপ করা হচ্ছে। এই যে তৌহিদি জনতার ব্যানারে আন্দোলন, হামলা কিভাবে দেখছেন? প্রথমত এই যে ঘটনাটা, এটা প্রথম না, গত 1 বছর ধরে এই ঘটনা অনবরত ঘটে চলছে। 3টি কারণে এই ধরনের ঘটনা ঘটে থাকে। প্রথমত, দীর্ঘ প্রায় 1.5 দশক একটা রাজনৈতিক সংস্কৃতি এখানে পরস্পরের বিরুদ্ধে ব্যক্তিগত শত্রুতা, পারিবারিক শত্রুতা তৈরি করেছে। যে ব্যক্তিটি আওয়ামী লীগের নেতার দ্বারা তার গরু, তার সম্পদ, পুকুর দখল করেছে, স্বাভাবিকভাবে আপনি ঢাকা থেকে যতই বলেন না কেন যে আমরা প্রতিহিংসা করব না, কিন্তু স্থানীয়ভাবে অনেক সময় এটিকে নিয়ন্ত্রণ করা যায় না, ওই যে ব্যক্তিগত জায়গাটা। সেকেন্ড হচ্ছে যে আমাদের এখানে পুলিশের যে পরিবর্তনটা, তাদের মনস্তত্ত্ব, শৃঙ্খলা বাহিনী, সরকারের দুর্বলতা, এই জায়গাগুলো আছে। আর শেষ হলো যে সরকার এটাকে থামানোর জন্য যে ধরনের আন্তরিকতা দরকার, সেই আন্তরিকতা সরকার দেখাতে পারছে না। মানিকগঞ্জের ঘটনায় কিন্তু পুলিশ বেশ কাজ করেছে, আমরা দেখেছি যে পুলিশ যদি না থাকতেন তাহলে হতাহতের ঘটনা ঘটতো। কিন্তু এই 1 বছর ধরে যা ঘটছে, এটা সরকারের দুর্বলতা, ক্ষেত্র বিশেষে সরকারের সমর্থনও আছে এর পেছনে। আপনি যখন এই ঘটনাগুলোকে বলবেন যে এটা হচ্ছে এক ধরনের প্রেশার ক্রিয়েট করা, প্রেশার গ্রুপ, তখন যারা এই ঘটনাগুলো তৈরি করছে, এই মবগুলো তৈরি করছে, তাদেরকে আপনি একটা মনস্তাত্ত্বিকভাবে সাপোর্টটা দিচ্ছেন। তৃতীয়ত হচ্ছে যে আমার এখানে একসময় পুলিশ এগুলোকে নিয়ন্ত্রণ করত, এখন পুলিশ নিয়ন্ত্রণ করতে পারছে না, এখন সেনাবাহিনী কিন্তু মাঠে আছে। যে সেনাবাহিনী আমার দেশের বাইরে নানা জায়গায় শৃঙ্খলা ফিরিয়ে আনে, তাহলে মাঠে থাকা সেনাবাহিনী কেন পারছে না? সরকার তাদের উপরে যে ধরনের দায়িত্ব এবং নিয়মিত মনিটর করাটা দরকার, সেই কাজটি করছে না। মাজারে হামলার ঘটনা যদি বলি, প্রথম 6 মাসে সরকারের একেবারে প্রেস উইংয়ের যে তথ্য, 40টি মাজারে 44টি মবের ঘটনা ঘটে এবং তারপরে 27 জন মানুষকে গ্রেপ্তার করা হয়। আপনি খেয়াল করে দেখবেন এক একটা মবের সাথে 100, 200, 500, 1000 মানুষ জড়িত থাকে, কিন্তু 44টা ঘটনায় আপনি 27 জন মানুষকে যখন গ্রেপ্তার করেন, স্বাভাবিকভাবে আমি ধরে নিব যে আপনি কোনো একটা সত্যকে আড়াল করতে চাইছেন, কাউকে আপনি ধরতে চাইছেন না, আবার একটা মেসেজ দিতে চাইছেন যে আমরা তো বসে নেই, আমরা চেষ্টা করছি। এই ধরনের দ্বিমুখী আচরণ একটা দেশের শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারে না। সরকার চাইলে এটি বন্ধ করা সম্ভব। শেষ কথাটা হচ্ছে যে আমরা এই দেশটা তো স্পেসিফিক একটা ধর্মের বিশ্বাসীদের দেশ না। এখানে আপনি বহু মতের অনুসারীদেরকে আপনার রাখতে হবে। আপনি সামনে নির্বাচন আছে, আপনি ম্যানিফেস্টো দেন যে আমরা যদি নির্বাচনে বিজয়ী হই, এখানে কোনো মাজার থাকতে পারবে না। আপনি যদি বিজয়ী হন, আপনি সেটা ইমপ্লিমেন্ট করেন। এটা তো এটা পক্ষে তো কেউ বলবে না, এইসব বিষয় নিশ্চয়ই মিনিস্ট্রিকে দেবেন। কালকে আমি যে মানিকগঞ্জে যে ঘটনা আবুল সরকারের কে নিয়ে হলো, এই দায়টা কাকে দেবেন? এটাকে আসলে এই ঘটনা তৈরি করবার জন্য দায়টা কারে দিবেন?
প্রথমত সরকারের নীরবতা, প্রপার টাইমে সরকার অ্যাক্ট করে না। আর আমাদের সংস্কৃতির মধ্যে আপনি খেয়াল করে দেখবেন যে এক ধরনের উগ্রতা তৈরি করা হয়েছে। বিপ্লবীরা তার যে দায়িত্বটা সেটি পালন না করে উগ্রপন্থার দিকে গেছে। একজন শিক্ষার্থী, যে পুলিশ কর্মকর্তা জুলাই মাসে এই প্রতিবাদের পক্ষে দাঁড়িয়েছিল, তিনি ভাই বলেছেন বলে তাকে যে ভাষায় ধানমন্ডি ৩২ নম্বরে যে ভাষা ব্যবহার করেছে, তার অডাসিটিটা আপনি দেখছেন। একটা সশস্ত্র বাহিনী, সেনাবাহিনীর বিরুদ্ধে যে ভাষাগুলো ব্যবহার করা হচ্ছে, এই ভাষার ভেতর থেকে আপনি কোনো সংযম দেখছেন? অর্থাৎ আমাদের এখানে যে সংস্কৃতির পরিবর্তনের কথা আমি বলছি, সেই সংস্কৃতির পরিবর্তনটা হয়নি। আমরা এখন পর্যন্ত দম্ভ দিয়ে, শক্তি দিয়ে এবং রাষ্ট্রের যে প্রচলিত আইন ব্যবস্থাপনা আছে সেগুলোকে অস্বীকার করে আমরা একটা ওই এর মগের রাজত্ব কায়েম করার জন্য চেষ্টা করছি। এই ক্ষেত্রে আমি আবুল সরকারের দায় দেখেন কিনা? আবুল সরকার মঞ্চে উঠে যেসব কথাগুলো বলেছেন, সেই কথাগুলো কতটা দায় এই প্রথমত কেউ যদি এই রকমের কোনো ঘটনা তার জায়গা থেকে কথা বলে, তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কতগুলো প্রচলিত পদ্ধতি আছে। আপনি যখন তাকে অ্যারেস্ট করা হয়েছে, কতগুলো প্রচলিত পদ্ধতি আছে। আপনার অনুভূতি, আমি যে কোনো মানুষের স্বাধীনতা মানে যা খুশি তাই করার নাম স্বাধীনতা না, যা খুশি তাই করতে না পারার নাম স্বাধীনতা। আবুল সরকারের বক্তব্যটা সেভাবে দেওয়া উচিত ছিল কিনা? তিনি যদি তার কথাটা, এটি যদি কোনো গোষ্ঠীকে যদি আঘাত করে, তার জন্য যে সিস্টেমটা আছে, যে প্রসিডিউরটা আছে, আপনার এখানে আইন আছে, আপনি আইনের কাছে যেতে পারতেন। আপনি যখন নিজের হাতে আইনটা তুলে নিচ্ছেন, তাহলে সেখানে আবুল সরকারের সমর্থকদের সংখ্যাটা যদি আরো বেশি হতো, তাহলে সংঘাতটা অনিবার্য বেশি হতো। এবং আমরা কত সংখ্যক মানুষ কোন এটা মনে করেন কিনা যে এরকম ধর্ম অবমাননা করার জন্য যদি একটা আমরা উজ্জ্বল দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যেত, তাহলে সবার পক্ষে ধর্ম নিয়ে কথা বলার সুযোগ পেত, ধর্মের বিপক্ষে কথা বলার সুযোগ হতো না, এরকমও তো হতে পারত। একটা কথা, যে কোনো একজন ব্যক্তি, আমি যেটা মনে করি জানেন, ধর্মটা অনেক বড়, এটা অনেক শক্তিশালী বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত। আবুল সরকার বা বাবুল সরকার কোথায় দাঁড়িয়ে কি বলল, সাথে সাথে ধর্মটা ধসে পড়বে, এটা আমি মনে করি না। বরং এই বক্তব্যগুলো যারা দিবেন, মানে তাদের আবুল সরকারের বক্তব্যগুলো কোনো মেসেজ দেয় না, আপনি বলতে চান? এই যে বক্তব্যগুলো, এই বক্তব্যগুলো ধর্মকে কোনোভাবে ছোট করতে পারে না। একজন দুইজন কি ধর্ম সম্পর্কে, সংস্কৃতি সম্পর্কে কি বললো না বললো, তার ভেতর থেকে সংস্কৃতি একেবারে শেষ হয়ে যায়, আমি এটা বিশ্বাস করি না। তাই বলে একজন ধর্মপ্রাণ মুসলমানের সামনে আল্লাহ রাসূল নিয়ে গালাগালি করলে আমি বলবো যে ধর্ম নিয়ে কোনো সমস্যা নেই। না, আপনি যেভাবে মানে জেনারেলাইজ করছেন এবং একটা সাইড নিচ্ছেন, বিষয়টা আসলে সেরকমের না। এবং এই যে কথাটা আপনি বলছেন, এর ভেতর থেকে কিন্তু আপনি ওই যে অংশটা, যারা আক্রমণ করছে, নিজের হাতে আইনটা তুলে নিচ্ছে, তাদেরকে সাপোর্ট করছি আমি, যদি এটা আমি বলে থাকি। সেকেন্ড হচ্ছে, আমাকেও কিন্তু আপনি একটা অংশের দিকে ঠেলে দিচ্ছেন, না আমার জানার ইচ্ছে, আমাকে একটা বিপদের মুখেও ঠেলে দিচ্ছেন, এটা আমি বলতে পারি। জি, মানে আপনি বিপদে পড়ার দরকার নেই। আমার প্রশ্নটা হচ্ছে এই যে ঘটনাগুলো নিয়ে, এই ঘটনাগুলো তৈরি হচ্ছে কাদের কারণে? আপনি আপনার কথাটা বললেন, আপনার কথাটা বলার কারণে আমি নিশ্চয়ই আপনার গলায় একটা ছুরি চালাতে পারি না। যে কোনো ধর্মের প্রশ্ন এসে না, ছুরি যে কোনো ধর্মের প্রতি রেসপেক্ট, প্রতিবাদ করার সাহস তো থাকতে হবে। রেসপেক্ট আপনাকে করতে হবে, আপনি রেসপেক্টটা করবেন। এবং রেসপেক্ট করার জায়গা থেকে আপনি যদি রেসপেক্ট না করেন, আমি গিয়ে কি আপনার গলায় ছুরি চালাবো? সেটা এখানে হচ্ছে। আপনি কথা বলার যে স্বাধীনতাটা, আমি আগেও বলেছি যে স্বাধীনতা মানে যা খুশি তাই করার নাম স্বাধীনতা। আমি যা খুশি তাই করতে পারবো না, তার নাম স্বাধীনতা।